ইহুদি জাতির ইতিহাসের শেষ পর্বে আপনাদের স্বাগত। বহু বছরের নিপীড়ন আর বাস্তুচ্যুতির পর ইহুদিরা আধুনিক যুগে প্রবেশ করে। শিল্প বিপ্লব আর এনলাইটমেন্টের যুগে প্রবেশ করার কারণে ধীরে ধীরে ইহুদিদের মধ্যে ইহুদি জাতীয়তাবাদের জনপ্রিয়তা বাড়তে থাকে। আর এখান থেকেই শুরু হয় জায়নিজম আন্দোলন। জায়নিজম অর্থাৎ ইহুদি জাতির জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। মূলত ঊনবিংশ শতাব্দীর সেই ভাগে গঠিত হলেও এর শেকড় অনেক গভীরে প্রথিত। ইহুদি জাতি প্রাচীন প্যালেস্টাইনে বারবার বিদ্রোহ ও প্রতিরোধের মাধ্যমে তাদের জাতীয় পরিচয় রক্ষা করার চেষ্টা করেছিল। ইহুদিদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল যে পরের সাবাত তারা জেরুজালেমে পালন করবে। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জাতীয়তাবাদের উত্থান ঘটে, যেখানে প্রতিটি জাতি রাষ্ট্র নির্মাণে চিন্তায় উদ্গ্রীব। ইহুদি বুদ্ধিজীবীদের মধ্যেও তখন প্রশ্ন জাগে, আমরা যদি একটি জাতি হই তাহলে আমাদের কেন রাষ্ট্র নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু চিন্তাবিদ যেমন লিউ পেন্সকার, মোজেস হেস, অ্যাডামস্কি ও পরবর্তীতে নাথান বিয়ার্নবাউম জায়নিজমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1883 সালে নাথান বিয়ার্নবাউম মাত্র 19 বছর বয়সে ভিয়েনায় কাদিমাহ নামক প্রথম ইহুদি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন এবং জায়নিজম শব্দটির ব্যবহার জনপ্রিয় করে তোলেন। তিনি অটো ইমানসিপেশন নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, যেখানে যুক্তি দেন ইউরোপে ইহুদি অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। তাদের আত্মমর্যাদা ফিরিয়ে আনতে হবে নিজের ভূমিতে ফিরে গিয়ে। এ সময়েই এক ভয়াবহ ঘটনায় ইউরোপীয় ইহুদি চেতনায় নাটকীয় পরিবর্তন ঘটে, যা ড্রেফুস কেলেঙ্কারি 1894 নামে পরিচিত। ফ্রান্সের একজন ইহুদি সেনা অফিসার আলফ্রেড ড্রেফুস রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কেবল তার ইহুদি পরিচয়ের কারণে। পরে প্রমাণ হয় তিনি নির্দোষ, কিন্তু সেই সময় ফ্রান্সের সমাজে ইহুদি বিরোধী মনোভাব এতটাই গভীর ছিল যে তাকে বিচারের সুযোগ না দিয়েই অভিযুক্ত করা হয়। এই ঘটনাটি গভীরভাবে নাড়া দেয় থিওডর হার্জেলকে, যিনি ছিলেন একজন অস্ট্রো হাঙ্গেরীয় সাংবাদিক ও চিন্তাবিদ এবং পরবর্তীতে পরিচিত হন আধুনিক রাজনৈতিক জায়নিজমের জনক হিসেবে। 1896 সালে হার্জেল লেখেন তার যুগান্তকারী পুস্তক ডের জুডেনস্ট্যাট বা ইহুদি রাষ্ট্র, যেখানে তিনি যুক্তি দেন ইহুদিদের সমস্যার একমাত্র সমাধান হল একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্রের সৃষ্টি। তিনি বলেন, ইউরোপীয় সমাজে ইহুদি বিদ্বেষ এতটাই গোঁড়ামিতে ভরা যে ইহুদিরা কখনো সেখানে নিরাপদ হতে পারে না। এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুইজারল্যান্ডের বেজেল শহরে 1897 সালে থিওডর হার্জেল এবং নাথান বিয়ার্নবাউম একত্রে আয়োজন করেন প্রথম জায়নিস্ট কংগ্রেস। সেখানে প্রণীত হয় বেজেল প্রোগ্রাম, যার মূল বক্তব্য ছিল জায়নিজমের লক্ষ্য হল প্যালেস্টাইনে ইহুদি জনগণের জন্য একটি আইন স্বীকৃত আবাস ভূমি প্রতিষ্ঠা। এই লক্ষ্য পূরণে 4টি প্রধান কৌশল নির্ধারণ করা হয়, যেগুলি হচ্ছে ইহুদি কৃষক, কারিগর ও শিল্পীদের প্যালেস্টাইনে বসতি স্থাপনের প্রস্তাব, বিশ্ব ইহুদি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, ইহুদি জাতীয় চেতনা জাগ্রত ও সংরক্ষণ করা, আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সমর্থন আদায়ের প্রক্রিয়া শুরু করা। প্রথম দিকে জায়নিস্টরা একটি দ্বিজাতিক বা বহুজাতিক কাঠামোর চিন্তা করলেও আরব জনগণ স্বাভাবিকভাবেই তাদের নিজেদের ভূমিতে একদল ইউরোপিয়ানের এমন অযাচিত হস্তক্ষেপ মেনে নেয়নি। তাই তারা সিদ্ধান্ত নেয় জোর করেই ইহুদি রাষ্ট্র করা হবে। শুরু হয় ফিলিস্তিনি ভূমিতে ইহুদি শরণার্থীদের অনুপ্রবেশ। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে প্যালেস্টাইনে ইহুদি অভিবাসনের প্রথম ঢেউ এসে পড়ে, যাকে ইহুদিরা বলে প্রথম আলিয়া। তবে এতে খুব বেশি ইহুদি সাড়া দেয়নি। 1903 সালে রাশিয়া ও পূর্ব ইউরোপে ইহুদি বিরোধী সহিংসতা, বিশেষ করে কিশিনেভের দাঙ্গা, ইহুদি যুব সমাজকে তীব্রভাবে নাড়া দেয়। তারা বুঝতে পারে ইউরোপ তাদের জন্য আর নিরাপদ নয় এবং একমাত্র প্যালেস্টাইনে একটি স্বনির্ভর ইহুদি সমাজ গড়ে তোলা সম্ভব। এই তরুণরা ছিলেন আদর্শবাদী ও সমাজতান্ত্রিক চেতনায় উদ্দীপ্ত। তারা কৃষিকাজ, কনস্ট্রাকশন ও সাংগঠনিক কাজে পারদর্শী ছিলেন। এ সময় তারা ফিলিস্তিনের বিভিন্ন জায়গায়
নতুন শহর গড়ে তুলতে শুরু করেন, যেমন ডেগানিয়া, কিব্বুৎজ এবং তেল আভিভ। তারা প্যালেস্টাইনের মরু ও পাথুরে জমিকে উর্বর কৃষিভূমিতে পরিণত করেন। একই সঙ্গে এলিয়েজার বেন ইয়াহুদার নেতৃত্বে হিব্রু ভাষার পুনরুজ্জীবন ঘটে এবং তারা সকল কাজে হিব্রুর ব্যবহার শুরু করে। তবে প্রথম বিশ্বযুদ্ধ তাদের জন্য বিশাল আশীর্বাদ হয়ে আসে। 1917 সালে বিশ্বযুদ্ধের মাঝে বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন প্রকাশিত হয়, যেখানে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে তারা প্যালেস্টাইনে ইহুদি জাতির জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠাকে সমর্থন করবে। এই ঘোষণাটি ছিল জায়নিস্টদের এক ঐতিহাসিক বিজয়, যা তাদের আন্তর্জাতিক স্বীকৃতির পথ খুলে দেয়। আরব সম্প্রদায় একে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে, কারণ একই সময়ে ব্রিটিশরা আরবদেরও একটি স্বাধীন রাষ্ট্রের আশ্বাস দিয়েছিল। এর ফলে প্যালেস্টাইনে ইহুদি ও আরবদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আলোকপাত করতে চাই, আর তা হলো সাইক্স-পিক্ট চুক্তি। সাইক্স ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর পিক্ট ছিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। 1916 সালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত সাইক্স-পিক্ট চুক্তি ছিল এক গোপন কূটনৈতিক চুক্তি, যার মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলগুলোকে কিভাবে ভাগ করে নেওয়া হবে তা নির্ধারিত হয়। এই চুক্তি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আজকের মধ্যপ্রাচ্যের বহু সংকট ও অশান্তির মূল বীজ রোপণ করে। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে ধর্ম, জাতিগোষ্ঠী ও উপজাতিগত বাস্তবতা উপেক্ষা করে কৃত্রিম সীমারেখায় বিভক্ত করা হয়। যেমন সিরিয়ায় সুন্নি প্রধান দেশে ক্ষমতা দেয়া হয় আল ওয়াতিদের হাতে, আবার লেবাননকে এমনভাবে ভাগ করা হয় যেন সুন্নি, শিয়া আর খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। এই চুক্তির পর ফ্রান্স পায় সিরিয়া ও লেবাননের নিয়ন্ত্রণ, ব্রিটেন পায় ইরাক ও প্যালেস্টাইন অঞ্চলের প্রভুত্ব, আর প্যালেস্টাইনকে রাখা হয় আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীন হিসেবে। পরবর্তী শতাব্দীতে আমরা দেখি ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান প্রায় সব দেশেই এই কৃত্রিম সীমারেখা গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ ও জাতিগোষ্ঠীগত বিভাজনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করছে। তবে এটা মোটামুটি বলা যায় এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে গৃহযুদ্ধ জিয়ে রাখা, যাতে করে ইসরায়েল এই অঞ্চলে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পারে। পরবর্তীতে আমাদের চ্যানেলে সাইক্স-পিক্ট চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ফিরে আসা যাক ফিলিস্তিনে 1920 সালে। জেরুজালেমে আরব ও ইহুদিদের মধ্যে প্রথম বড় ধরনের দাঙ্গা শুরু হয়। এরপর 1921 সালে জাফায় একই ধরনের ঘটনা ঘটে। ইহুদিরা দ্রুতই আমেরিকা থেকে অস্ত্র এনে মিলিশিয়া গঠন শুরু করে। আমেরিকান ব্যবসায়ী ডেভিড বেন গুরিয়ান এতে সরাসরি সাহায্য করেন, যিনি পরে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন। 1924 থেকে 1929 পর্যন্ত চতুর্থ আলিয়ার সময় আরও 80,000 ইহুদি প্যালেস্টাইনে আসে, যারা পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাড়তে থাকা বিদ্বেষ এবং করের চাপ থেকে বাঁচতে এসেছিল। এই সময় দ্য জিউস এজেন্সি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়, যারা ব্রিটিশ কর্তৃপক্ষ থেকে শরণার্থী ইহুদিদের ফিলিস্তিনিতে প্রবেশের অনুমতি প্রদান এবং তাদের মাঝে বৈদেশিক অনুদান বিতরণ করত। এটা মূলত ছিল জায়নিস্টদের একটি গুপ্ত প্রতিষ্ঠান, যার আড়ালে গোয়েন্দা কার্যক্রম চালাতো তারা। মোসাদের আদি পিতা ছিল এই সংগঠন। 1928 সাল থেকে ইহুদি জাতীয় পরিষদ প্যালেস্টাইনের ইহুদি জাতিগোষ্ঠীর শাসন ব্যবস্থা পরিচালনা করতে শুরু করে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে সরকারি ফাংশন গ্রহণ করে। 1931 সালে ইরগুন নামে অধিক আগ্রাসী একটি মিলিশিয়া গঠন করা হয়। এদের কাজ ছিল আরবদের মেরে ঝুলিয়ে রাখা। 1933 সালে নাৎসিদের সাথে হওয়া চুক্তির মাধ্যমে 50,000 জার্মান ইহুদিকে প্যালেস্টাইনে স্থানান্তর করা হয়। এই সময় ব্রিটিশ কর্তৃপক্ষ বুঝতে পারে তাদের ধারণার বাইরে ইহুদি ফিলিস্তিনে আসছে। 1939 সালে ব্রিটিশ সরকার শ্বেতপত্র প্রণয়ন করে, যেখানে প্যালেস্টাইনে ইহুদি অভিবাসন সীমিত করে 75,000 ব্যক্তিতে নিয়ে আসা হয়। এরপর আরবদের অনুমতি বাধ্যতামূলক করা হয়, কিন্তু
এতে ইহুদিরা অবৈধ অভিবাসনে লিপ্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে হলোকাস্টে প্রায় 6 মিলিয়ন ইহুদি নিহত হয়। এই সময় অনেক ইহুদি প্যালেস্টাইনে শরণার্থী হিসেবে চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সাম্রাজ্য ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ব্রিটেন আরব তেলের উপর তার নির্ভরতা উপলব্ধি করে। ব্রিটিশ কোম্পানিগুলো ইরাকের তেল নিয়ন্ত্রণ করত এবং ব্রিটেন কুয়েত, বাহরাইন ও আমিরাত শাসন করত। যুদ্ধের পরে লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করে। যদিও লেবার পার্টির বহু সদস্য প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং নতুন সরকার 1939 সালের শ্বেতপত্র নীতি বজায় রাখার সিদ্ধান্ত নেয়, তবুও তারা ইহুদিদের থামাতে কোনো পদক্ষেপ নেয়নি। আরব দেশ থেকেও ইহুদিরা স্থলপথে প্যালেস্টাইনে আসতে শুরু করে। এতে বিশ্বযুদ্ধ শেষে প্যালেস্টাইনে ইহুদি জনসংখ্যা মোট জনসংখ্যার 33% পৌঁছায়। ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য জায়নিস্টরা এরপর ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। প্রধান ইহুদি গোপন মিলিশিয়া হাগানা ইরগুন ও স্ট্যান গ্যাংয়ের সঙ্গে জোট গঠন করে ইহুদি প্রতিরোধ আন্দোলন শুরু করে। 1946 সালে ব্রিটিশরা অপারেশন আগাথা চালিয়ে 2700 জন ইহুদিদের গ্রেপ্তার করে, যাদের মধ্যে জিউস এজেন্সির নেতারা ছিলেন। 1947 সালের 2 এপ্রিল ব্রিটেন জাতিসংঘের সাধারণ সভায় প্যালেস্টাইন সমস্যা আলোচনা করার প্রস্তাব দেয়। জাতিসংঘ প্যালেস্টাইন বিষয়ক ব্রিটিশ বিদেশ সচিব আর্নেস্ট বেভিন নির্দেশ দেন যে 1947 সালে SS এক্সোডাস নামের একটি জাহাজের যাত্রীদের ইউরোপে ফেরত পাঠাতে হবে। অর্থনৈতিক ও ধর্মীয় কারণ দেখিয়ে প্রধান অজায়নিস্ট অর্থোডক্স ইহুদি দল আগুদাত ইসরায়েল UNSCOP-কে একটি ধর্মীয় চুক্তির ভিত্তিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সুপারিশ করে। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ রেজুলেশন 181 পাশ করে, যা প্যালেস্টাইনকে স্বাধীন আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার এবং জেরুজালেমকে আন্তর্জাতিক ট্রাস্টিশিপের আওতায় আনার পরিকল্পনা করে। এই পরিকল্পনায় ব্রিটেনকে 1948 সালের ফেব্রুয়ারির আগে ইহুদি অভিবাসন গুরুত্বপূর্ণ মাত্রায় অনুমোদন দেওয়ার কথা বলা হয়। তবে ব্রিটেন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পরিকল্পনা বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ব্রিটেন বিভাজন পরিকল্পনার পরে প্যালেস্টাইনে জাতিসংঘ প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দেয়নি এবং 1948 সালের মে মাস পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেট বজায় রেখেছিল। 1948 সালের 14 মে ব্রিটিশ ম্যান্ডেটের শেষ হওয়ার ঠিক আগেই ডেভিড বেন গুরিয়নের নেতৃত্বে ইহুদি জাতীয় পরিষদ স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণাপত্র ঘোষণা করে। জাতিসংঘের 1947 সালের বিভাজন পরিকল্পনা অনুসারে প্যালেস্টাইন ভূমি ইহুদি ও আরব রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব থাকলেও আরব নেতারা এটি প্রত্যাখ্যান করেছিল। ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো যথা মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এটি প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হিসেবে পরিচিত, যেটি সংগঠিত হয় 1948 থেকে 49 সালে। যুদ্ধের সময় হাজার হাজার আরব শরণার্থী প্যালেস্টাইন থেকে বিতাড়িত হয় বা পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনাকে আরবরা নাকবা অর্থাৎ বিপর্যয় বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিতি দেয়। প্রায় 7 লাখ থেকে 9 লাখ আরব প্যালেস্টাইনি শরণার্থী হিসেবে প্রতিবেশী আরব দেশগুলোতে আশ্রয় নেয়। নাকবার সময় ইসরায়েলি বাহিনী কিছু গ্রামে পরিকল্পিতভাবে গণহত্যা চালায়, যেমন জেরুজালেমের কাছাকাছি দির ইয়াসিন গ্রামে ইরগুন ও লেহি মিলিশিয়ারা হামলা চালিয়ে শতাধিক নিরীহ আরবকে হত্যা করে। এই হত্যাকাণ্ডটি প্যালেস্টাইনিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও পালানোর কারণ হয়ে দাঁড়ায়। আসলে সে সময় আরবদের সেনাবাহিনী বলতে কিছুই ছিল না। অপরদিকে মার্কিন অস্ত্রে সজ্জিত ইহুদিরা ছিল সম্পূর্ণ প্রস্তুত। ফলে আরবরা পরাজিত হয় আর প্রতিষ্ঠিত হয় আধুনিক ইসরায়েল, যা থেকে আজও অশান্ত পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে।